শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমরা আজকে আলাপ করব অর্থনীতি নিয়ে। আরও স্পষ্ট করে বলতে চাইলে আমরা রপ্তানি এবং বিনিয়োগ নিয়ে আলাপ করবার চেষ্টা করব। রপ্তানির একটি বড় জায়গা জুড়ে আছে দেশের তৈরি পোশাক খাত। তৈরি পোশাক খাতের সমস্যা এবং সম্ভাবনার পাশাপাশি বিনিয়োগের স্থবিরতা কিংবা বিনিয়োগে কিভাবে গতি আনা যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা আলাপ করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি কোন পথে রপ্তানির প্রবৃদ্ধি, বিনিয়োগের গতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে আছেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর সহসভাপতি জনাব শেবুদ্দোজা চৌধুরী, এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক সভাপতি জনাব আশরাফ আহমেদ। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকবেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ITN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই শেবুদ্দোজা চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, বিনিয়োগের গতি এবং রপ্তানির প্রবৃদ্ধি, রপ্তানির একটি বড় জায়গা জুড়ে যেটি আছে আপনাদের সেক্টরের তৈরি পোশাক খাত, বর্তমান পরিস্থিতি কি সেটি দিয়ে যদি শুরু করেন আপনার খাতের। আপনি জানেন, নিশ্চয়ই অবগত আছেন যে গত প্রায় 9 মাস ধরে আমাদের রপ্তানি নেগেটিভ, এবং সেটার পিছনে আপনার অভ্যন্তরীণ কিছু কারণ আছে এবং আন্তর্জাতিক কিছু কারণও আছে। তার মধ্যে প্রধান যে কারণগুলো আছে তার মধ্যে আছে হলো যে আপনার ইউরোপে আমাদের চাহিদা কমেছে। নর্মালি যে আউটলেটগুলোতে যেই সেল হইতো সেই সেল থেকে দেখা যাচ্ছে যে 20 থেকে 25% আপনার ডিমান্ড কমেছে কাস্টমার পর্যায়ে, সেটা একটা কারণ। নাম্বার 2 হলো যে আপনার ইন্ডিয়ার সাথে যে এফটিএ হয়েছে, এফটিএ হওয়ার কারণে আপনার ওইখানে কিছু বায়াররা মুভ করতেছে, যেহেতু ইন্ডিয়াতে এফটিএ আছে, আমাদের এখানে এফটিএ নাই। এটা দুইটা কারণ। 3 নম্বর হলো যে আপনার ট্রাম্পের যে ট্যারিফ ইস্যু, সেটার জন্য আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে, এবং এই সম্প্রতি যে আপনার ইরানের যুদ্ধ, সেই যুদ্ধতে আমাদের রুট চেঞ্জ হয়েছে, আমাদের যে লিড টাইম বাড়ছে, এবং এইসব কারণে কিন্তু যুদ্ধের যে ইম্প্যাক্ট সেটাও কিন্তু আমাদের রপ্তানিতে পড়েছে। এগুলো হলো আন্তর্জাতিক বিষয়। আর অভ্যন্তরীণ বিষয় হলো তো অনেকগুলো বিষয় আছে এখানে, অবকাঠামোগত সমস্যা যেগুলো আমরা সবসময় বলে আসছি, এবং জ্বালানি নিরাপত্তা যে ইস্যুটা, সেটা আপনারা সবাই জানেন। সম্প্রতি আপনার গ্যাসের সংকটের কারণে আমাদের উৎপাদন অলমোস্ট 25 থেকে 30% উৎপাদন কমেছে। পাশাপাশি অভ্যন্তরীণ যে আপনার বিষয়গুলো, তার মধ্যে আছে হলো আপনার নীতি সুদহার অত্যন্ত বেশি, 13-14% সুদ দিয়ে আসলে বাংলাদেশে ব্যবসা করা ভেরি ডিফিকাল্ট। তো এই ধরনের ইস্যুগুলোই কিন্তু বেসিক্যালি আমাদের রপ্তানিতে বেশি বাধাগ্রস্ত করছে। এই বিষয়গুলো যদি সরকার সমাধান করতে পারে, তাহলে হয়তো বা এই রপ্তানি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন ইউ এবং ইউএসএ বাজারে, এই দুই বাজারের মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি কোন জায়গায় আপনার কাছে মনে হয়? আপনারা কি প্রোডাক্টের বৈচিত্র্য আনতে পারছেন? সেটি একটি বিষয়, কারণ দীর্ঘদিন থেকে তো তৈরি পোশাক খাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনাদের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমাদের কম মূল্যে শ্রম, সেটি একটি বড় বেনিফিট। এবং এই মডেলের উপর দাঁড়িয়ে থেকে কি তৈরি পোশাক খাত মনে করেন যে সেই জায়গায় আপনারা নিতে চান, সেই জায়গায় যাওয়া সম্ভব এই একটি জিনিসের উপর ভিত্তি করে? আসলে এই যে কম শ্রম মূল্যের যে কথাটি, এটা কিন্তু এখন আর বাস্তবে নাই, কারণ শ্রমের মূল্য কিন্তু এখন কম নাই। আমাদেরকে মানে আপনার পার্শ্ববর্তী যেসব আপনার কম্পিটিটিভ কান্ট্রি আছে, কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রি, আমাদের শ্রমের মূল্য কিন্তু এখন কম নেই। আমরা কিন্তু দেখেন, এখানে বাংলাদেশের একমাত্র গার্মেন্টস সেক্টর যেখানে 100% কমপ্লায়েন্স মেনটেন করা হয়, এবং যতগুলো সরকারি নিয়ম আছে এবং গভর্নমেন্ট এবং বায়ারদের যে কমপ্লায়েন্সগুলো আছে, এগুলো কিন্তু আমাদেরকে 100% মানতে হয়। সেটা মানতে যে টোটাল বেসিক স্যালারির সাথে অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো অ্যাড হচ্ছে, সেখানে যে কিন্তু শ্রমের মূল্য কিন্তু, যে শ্রমিকের মূল্য কিন্তু এখন আর কম নেই। বিষয়টা এইটা না। এখন আপনি যেটা বললেন একটু আগে, যে পণ্যের বৈচিত্র্যকরণ, এবং আমরা এখান থেকে উত্তরণের বা আমাদের রপ্তানি বাড়ানোর উপায়গুলো কী কী আছে। সারা পৃথিবীতে কিন্তু এখন আপনার ম্যানমেড ফাইবারের কিন্তু আধিক্য। আগে কিন্তু কটনের আধিক্য ছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে যে টোটাল যে গার্মেন্টসের আপনার এই শেয়ার, তার 70% কিন্তু আপনার ম্যানমেড ফাইবার। আর আগে কিন্তু এই জায়গাটা কটনের ছিল। আমাদের বাংলাদেশটা কিন্তু কটন বেসড, আমরা কিন্তু কটনে ডেভেলপ করেছি, কিন্তু আমরা কিন্তু ম্যানমেড ফাইবারে ডেভেলপ করি নাই।
তো টোটাল গার্মেন্টসের যে ডিমান্ড, সেই ডিমান্ডের 70% যদি ম্যানমেড থাকে, আর আমরা যদি এই জায়গাটা থেকে পিছিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা মূলত পিছিয়ে যাচ্ছি এই জায়গাটাতে। তা আমাদেরকে ম্যানমেড ফাইবারে কিন্তু কনভার্ট হতে হবে, আমাদেরকে ম্যানমেড ফাইবারে যেতে হবে। তো সেটা যাওয়ার জন্য কি প্রয়োজন? ম্যানমেড ফাইবারের টেক্সটাইলগুলো বাংলাদেশে ডেভেলপ করা দরকার। কারণ এখন ম্যানমেড ফাইবার কিন্তু আমরা 100% আমদানি করছি চায়না থেকে। তাহলে এই বাজারটা কিন্তু দখল করতেছে চায়না, ভিয়েতনাম। হ্যাঁ, তো এইখানে কিন্তু প্রতিযোগিতা টিকে থাকার জন্য আমাদের যেটা করতে হবে, এই পলিস্টার সিনথেটিকের টেক্সটাইল বাংলাদেশে করতে হবে। আর আপনার লো কস্ট ভ্যালু যেগুলো অ্যাপারেল আছে সেগুলোর ভিতরেই আছেন, এখানে যে হাই ভ্যালু অ্যাপারেল আছে সেই জায়গায় কি যেতে পারছি এই আমরা? হাই ভ্যালু অ্যাপারেলগুলোই কিন্তু আপনি সিনথেটিকে যখন আমরা যেতে পারবো, তখনই কিন্তু আমরা হাই ভ্যালুতে ঢুকতে পারবো। কটন কিন্তু আপনার এখন লো প্রাইজের জিনিস, হ্যাঁ, লো প্রাইজের পণ্য কিন্তু আমরা করছি। তা আমাদেরকে কিন্তু আলটিমেটলি কনভার্ট হইতে হবে ওই জায়গাটাতে, এবং সেই জায়গাটাতে কনভার্ট হইতে গেলেই এই দেশে করতে হবে আপনার ম্যানমেড ফাইবারের টেক্সটাইল করতে হবে। ম্যানমেড ফাইবারের টেক্সটাইলের সবচেয়ে বড় বাধা হলো আপনার গ্যাস। তো সেই গ্যাসের যদি নিশ্চয়তা দিতে পারে, সেখানে কিন্তু চাইনিজরাও ইনভেস্ট করতে চাচ্ছে, পাশাপাশি বাংলাদেশি যারা স্পিনার, যারা টেক্সটাইল ব্যবসা করছে, তাদের সাথে চাইনিজরাও কিন্তু এসে বা অন্য দেশের ইনভেস্টররা এসে কিন্তু জয়েন্ট ভেঞ্চারে করতে যাচ্ছে। কিন্তু বিষয়টা তো যদি গ্যাস না পাওয়া যায়, অবকাঠামোগত যে সহযোগিতা সেটা যদি ঠিকমতো পাওয়া না যায়, সেক্ষেত্রে তো টেক্সটাইলগুলো ডেভেলপ হবে না। আমি আবার আসবো আপনার কাছে, একটু শুনে আসি। জনাব আশরাফ আহমেদ দীর্ঘদিন থেকে আছেন, ব্যবসার সাথে নেতৃত্ব দিচ্ছেন। এই যে এখনকার যে পরিস্থিতি, আমরা এর আগে গত 17 বছরের একটি বিষয় দেখেছি, সেখানে বলা হয়েছে যে ব্যাংকিং সেক্টর সহ অর্থনৈতিক নানা খাতে নানা অসঙ্গতি, নানা দুর্নীতি কিংবা নানা ভুল নীতি, সব কিছুর কারণে সেখানে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে ইন্টারিম গভর্নমেন্টের 1.5-2 বছর, সেখানেও বলা হলো যে বিনিয়োগ স্থবিরতা, কারণ নির্বাচিত সরকার আসছে না, সেই জায়গায় হয়তো অনেকেই সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, একটা দোলাচলে আছে। কিন্তু নির্বাচিত সরকারেরও প্রায় 6 মাস, কি ইঙ্গিত দেখতে পাচ্ছেন বিনিয়োগে? দেখুন, যে কোনো ইনভেস্টমেন্ট ক্লাইমেটে দুটো মেজর ফ্যাক্টর আছে। একটা হচ্ছে ইনভেস্টর কনফিডেন্স, যেটাতে আপনার পলিটিক্যাল ইস্যুসগুলো চলে আসে, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট আমাদের জন্যে হচ্ছে যে আপনার দুটো প্র্যাকটিক্যাল ইস্যু। এক নম্বর হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল এবং সাপ্লাই অফ ক্যাপিটাল। আপনি যদি ব্যাংকিং সিস্টেম যদি আপনার 4% ক্রেডিট গ্রোথে নামিয়ে দেন আপনি, তারপরে আপনি যদি বলেন যে ইনভেস্টমেন্ট কেন হচ্ছে না, এটা বোধহয় ঠিক হচ্ছে না। সেকেন্ড ইস্যুটা যেটা হচ্ছে, আপনি যদি এনার্জি সাপ্লাই ডিসরাপশন থাকে, আপনার যদি এনার্জি প্রাইসিংয়ে যদি আপনি গণ্ডগোল করে ফেলেন, তাহলেও কিন্তু আসলে আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে না। কারণ আমরা কিন্তু আসলে আর কুটির শিল্পের জামানায় আর নেই। আমরা যে বলি গার্মেন্টস একটা শ্রমঘন শিল্প, হ্যাঁ, এখানে শ্রমের পরিমাণ অনেক বেশি, কিন্তু আপনি যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি আপনি এনার্জি সাপ্লাই বন্ধ রাখেন কিংবা ডিসরাপ্ট করেন, তাহলে সেটাও কাজ করে না। একটু যদি পিছনের দিকে তাকান আপনি, দেখুন আমাদের ব্যাংকিং সিস্টেমে গত বছর মেজর কতগুলো ডিসিশন নেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। এক নম্বর ছিল ইন্ট্রোডাকশন অফ, আমরা যে কুরিনের যে ডেফিনেশন, যে আমরা যেটা আগে যেটা খুব সহজ বাংলা যেটা বলতাম যে 6 মাসে ক্লাসিফাইড হবে, সেটাকে আমরা নামিয়ে দিলাম 3 মাসে ক্লাসিফাইড হবে। এটার নেট ইম্প্যাক্ট হচ্ছে আপনার ক্লাসিফাইড লোন 2 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে 6 লক্ষ কোটি টাকায় চলে গেল এক ধাক্কায় 4 মাসের মাথায়। এটার প্রাইমারি ড্রাইভার কিন্তু হচ্ছে ওই যে আপনি রিডেফিনিশন করেছেন, আপনি কোনটাকে কুরিন বলবেন কোনটাকে কুরিন বলবেন না, এই টাইটেনিংটা। এবং এটা করা হয়েছে এমন একটা সময়ে যেখানে আমি মনে করি যে গত 30 বছরের অ্যাটলিস্ট আমাদের প্রাইভেট সেক্টর অ্যাজ এ হোল এত নাজুক অবস্থায় কখনো ছিল না। এবং নাজুক অবস্থাটার কারণটা কি? কারণ আপনি যদি দেখেন যে 2022-23-এ যে ভয়াবহ একটা আঘাত এসেছিল আপনার এফএক্স লসের কারণে, মানে যাদেরই এলসি খোলা ছিল তারা এলসি খুলেছেন 85 টাকায়, তাকে ফাইনালি সেটেল করতে হয়েছে 122 টাকায়। সো এই যে এটা একটা লস বিয়ার করে, প্লাস আপনার আমাদের প্রায় যেই আপনার ফরেন কারেন্সি লোনগুলো ছিল সেগুলোর উপর একটা বড় ধরনের ডিভ্যালুয়েশন ইম্প্যাক্ট এসছে। এটার সাথে সাথে অ্যাড হয়েছে আপনার 2024 থেকে কিন্তু ইন্টারেস্ট রেট বাড়া শুরু করে 9% থেকে বেড়ে 15%-এ চলে গেছে, এবং 15%-এ কিন্তু 2024-এর পরে গত 2 বছর ধরে কিন্তু এটা 14-15% লেভেলে আছে। এসেনশিয়ালি আমরা যেই ধরনের ইন্ডাস্ট্রিতে অপারেট করি তাতে 15% রিটার্ন অন ক্যাপিটাল আসে না। সো আপনি যদি আমার যদি লোন থাকে, আমার পক্ষে কিন্তু আসলে আমার যে অপারেটিং ব্যবসাটা আছে, চান্সেস আছে সেখান থেকে আমি এটা ফেরত দিতে পারবো না।
তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে ডিলেভারেজ করতে হবে, আমাকে ইকুইটির পরিমাণ বাড়াতে হবে। সেটা কোত্থেকে করবো? আপনার ক্যাপিটাল মার্কেট গত 2 বছর বন্ধ ছিল। আমরা হঠাৎ দেখছি যে আপনার কি বলে নতুন নেতৃত্ব আসার সাথে সাথে কিন্তু আমরা দেখলাম যে কিছুটা চাঙ্গা ক্যাপিটাল হওয়া। মার্কেট সাথে সাথে চাঙ্গা হওয়া শুরু করলো। সো এই যে আপনার যদি মনিটারি এবং ফিসকাল পলিসি থাকে যে আপনি ইকোনমিকে কন্ট্রাক্ট করবেন, তারপরে আপনি কেন বলছেন যে আপনার ইকোনমি কন্ট্রাক্ট করবে না? এবং এটার সরাসরি এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে আমার ধারণা, আমার জানা মতে 1971 সনের পরে প্রথমবার দেখা গেল যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কন্ট্রাক্ট করেছে থার্ড কোয়ার্টারে, মানে আপনার বিবিএস যে ডেটাটা দেয় জিডিপির জানুয়ারি টু মার্চ, সেখানে দেখা গেল যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট করেছে, ছোট হয়েছে, নেগেটিভ গ্রোথ। যেখানে আপনার আমরা কিন্তু মোটামুটি মানে আমার 30 বছরে দেখা অধিকাংশ সময় এটা ডাবল ডিজিট গ্রোথ রেটে থাকে। আমাদের জিডিপি গ্রোথ নেমে এসছে 4-5% লেভেলে, ক্রেডিট গ্রোথ নেমে এসছে 3-4% লেভেলে। এবং এটা আপনি কম্বিনেশন অফ কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এবং কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির এফেক্ট এটা হতে বাধ্য। ভালো জিনিস হচ্ছে যে এই বছরের জুন মাসের বাজেটে সরকার কিন্তু, রাজনৈতিক সরকার আসামাত্র যারা, যেহেতু তারা জনগণের জন্য কাজ করতে চাচ্ছেন, সেই কারণে কিন্তু তারা প্রথম ধাক্কায় যেটা করেছেন সেটা হচ্ছে যে আমরা যে কন্ট্রাকশনারি বাজেটের রাস্তায় হাঁটছিলাম সেখান থেকে উল্টো দিকে হাঁটা শুরু করেছি। মানে হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট বাড়বে, পাবলিক ইনভেস্টমেন্ট বাড়লে ইকোনমিতে কিছুটা হলেও গ্রোথের সম্ভাবনা তৈরি হবে। একই সাথে বাংলাদেশ ব্যাংক কিন্তু জুন মাসে ডিক্লেয়ার করলো যে মনিটারি পলিসি তারা কন্ট্রাকশনারি রাখবেন, কিন্তু ভালো জিনিস হচ্ছে জুলাই মাসেই তারা বললেন যে না, ইন্টারেস্ট রেট কিছুটা হলেও কমিয়ে আনবেন। এটা আমি মনে করি অত্যন্ত ভালো একটা উদ্যোগ। কারণ আপনি যদি ইন্টারেস্ট রেট এই লেভেলে রাখেন, তাহলে যেটা হবে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রাকশন কন্টিনিউ করবে এবং তাতে বেকারত্ব বাড়তে থাকবে, ইকোনমি তো গ্রো করবেই না। আমি আসবো আবারও একটা বিরতি নিয়ে, তারপরে আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব শিহাবুদ্দৌজা চৌধুরী, আমরা যে বিষয়টা আলাপ করছিলাম, এখানে তৈরি পোশাক খাতের যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হয় তার মধ্যে এলডিসি গ্রাজুয়েশনের একটি বিষয় বলা হয়, যে এই জায়গাতেও আপনাদের প্রস্তুতিটা কেমন আছে এবং সেই জায়গায় করণীয় কী বলে মনে করেন? দেখেন, এলডিসি গ্র্যাজুয়েশনের যাওয়ার আগে আমাদের যে প্রিপারেশনগুলো দরকার, সেই প্রিপারেশনগুলো কিন্তু আমরা নেই। এখন আমি যদি প্রিপারেশন না নিয়েই একটা এলডিসি গ্র্যাজুয়েশনে যাই, তাহলে কিন্তু আমি আমার টোটাল দেশকে, শিল্পকে কিন্তু আমি একটা ঝুঁকির মুখে ফেলে দিলাম। কোন কোন ঝুঁকিগুলা? ঝুঁকি আপনার অবকাঠামোগত যে সমস্যা, আমার পোর্ট রেডি নাই, আমার পোর্টের এফিসিয়েন্সি রেডি নাই, আমার যে ঢাকা চিটাগাংয়ের রাস্তা সেটা রেডি নাই, আমার বিদ্যুৎ গ্যাসের অবস্থা রেডি নাই। তা আমার যে অবকাঠামোগত যে উন্নয়ন, যেই চ্যালেঞ্জগুলো এবং অভ্যন্তরীণ আমার যে এখনও যে কাঁচামাল পরনির্ভরশীলতা আছে আমার, সেই জায়গাটা তো আমাকে রেডি হইতে হবে, আমাকে প্রিপেয়ার্ড হইতে হবে। আমাকে একটা পরীক্ষা দেওয়ার আগে যদি আমার প্রিপারেশন প্রপারলি না থাকে, সেক্ষেত্রে তো সেই পরীক্ষা আমি পাস করব না। তো এই এলডিসি গ্র্যাজুয়েশন আগে যে প্রিপারেশনগুলো প্রয়োজন ছিল, সেই প্রিপারেশনগুলোকে না নিয়ে এইটা একটা ইমোশনাল এবং একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে এই প্রিপারেশনগুলো কমপ্লিট করে আমরা যেই সময়টা এখন পাচ্ছি, সেই সময়ের মধ্যে যদি আমরা তৈরি হতে পারি এবং তারপরে যদি আমরা গ্র্যাজুয়েশনে যাই, সেক্ষেত্রে আমাদের কোনো আর বাধা থাকবে না। আচ্ছা, আরেকটি বিষয়ে যেটি বলছিলাম, আপনাদের প্রায়শই যেই কথাটি আমরা শুনতে পাই, প্রাইসিংয়ের বিষয়, এই জায়গাতে একটু বলবেন কিনা, বায়ারদের সাথে প্রাইসিংয়ের যে বিষয় সেটি কতটা উন্নত করতে পারছেন বা সঠিকভাবে নেগোশিয়েট করতে পারছেন কিনা? কারণ যেইভাবে প্রাইস বাড়ছে তাতে করে আপনাদের সমন্বয় সাধতে হচ্ছে কিনা বা সামঞ্জস্য ঠিক থাকছে কিনা, প্রাইস নিয়ে তো আপনাদের প্রতিনিয়তই যুদ্ধ করতে হচ্ছে। এই মুহূর্তে যেটা আমি বলবো, এই মুহূর্তে মার্কেটটা টোটালি বায়ার্স মার্কেট হয়ে গেছে। বায়াররা এখানে ফ্যাসিলিটি নিচ্ছে অনেকগুলো কারণে। আমাদের জ্বালানি নিরাপত্তা বিষয় নিয়ে বায়ারদের কাছে কিছু নেগেটিভ মেসেজ যাচ্ছে, এটা হলো একটা বিষয়। নাম্বার 2 হলো যে আমাদের প্রতিযোগী যে দেশগুলো, সেই দেশগুলো কিন্তু অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে আমাদের যে বাজারগুলো, সেই বাজারগুলোতে। এই অ্যাগ্রেসিভ মার্কেটিং করার কারণে দেখা যাচ্ছে যে আপনারা মার্কেটিংয়ে পিছিয়ে পড়লেন কেন? আমরা মার্কেটিংয়ে পিছিয়ে পড়ার কারণ তো এই যে জ্বালানি নিরাপত্তার বিষয়ে আরও কিছু নেগেটিভ প্রচারণা আমাদের বিরুদ্ধে নর্মালি আমাদের পলিটিক্যাল সিচুয়েশন কথা বলছেন আপনি? আমাদের তো গত কয়েক বছর তো গেল পলিটিক্যাল সিচুয়েশন। তারপরে আমাদের দেশের
যেই পলিটিক্যাল যে সিচুয়েশনগুলো আছে এগুলো নিয়ে তো নেগেটিভ প্রচারণা থাকেই। জ্বালানি নিরাপত্তা নিয়ে একটা নেগেটিভ প্রচারণা থাকে। তারপরে যে কিছুদিন আগে যে তেলের সংকট, আচ্ছা, যে তেলের সংকট, এইটা নিয়েও কিন্তু একটা নেগেটিভ প্রচারণা হয়েছে, মানে যেই দীর্ঘ লাইন, যে দীর্ঘলা, হ্যাঁ ইভেন এখন গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে। জি জি, এই বিষয়গুলো কিন্তু কিছু 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 আপনার প্রতিযোগী দেশ আছে এবং কিছু প্রতিষ্ঠানও আছে যারা নিজের টাকা খরচ করে, নিজের টাকা ব্যয় করে এই নেগেটিভ প্রচারণাগুলো করে যাতে এদেশ থেকে শিল্পটা অন্য দেশে যায় এবং তারা এখান দিয়ে বেনিফিটেড হয়। তো এই বিষয়গুলোই হলো আমাদের জন্য একটা বড় বিষয়। আর যেহেতু বায়ার্স মার্কেট হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে। কম্পিটিশন বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে বায়াররা প্রাইস বেনিফিট পাচ্ছে, আমরাও আমাদের টোটাল ক্যাপাসিটি ফুলফিল করার জন্য আমরা কম প্রাইসে অর্ডার নিচ্ছি। জি, আসবো আপনার কাছে। জনাব আশরাফ আহমেদ, আপনি ক্যাপিটাল মার্কেটের কথা বলছিলেন। এই যে ব্যাংকের ঋণের কথা আমরা বলি, আপনি সেখানেও বলছিলেন যে এত উচ্চ হারে সুদ নেওয়ার পরে সেটিকে আসলে রিটার্ন করা সম্ভব না, এবং যে পলিসি তাতে হয়তো দেখা যাচ্ছে কেউ না চাইলেও মানে ডিফল্টার হয়ে যাবে, এরকম একটি অবস্থা আপনি বলছিলেন। সেই জায়গায় পুঁজিবাজার তো একটা বড় সম্ভাবনা, এবং অন্যান্য জায়গায় তো পুঁজিবাজার থেকেই মূলধনটা নেয়ার কথা, যেটাকে আমরা মূলধনী বাজার বলি। ব্যাংকের তো আমানতকারীদের সেখানে হয়তো খুব বড় যারা ইনভেস্টর তাদের সেখানে যাওয়ার কথা না, সেই জায়গাটা কেন তৈরি করতে পারা গেল না? দেখুন, এটা আমাদের একটা স্ট্রাকচারাল দুর্বলতা। ক্যাপিটাল মার্কেটকে আমরা আসলে কখনোই অ্যাপ্রোপ্রিয়েট মার্কেট হিসেবে তৈরি করতে পারিনি। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন, লুকিং ব্যাক, আমাদের কিন্তু অনেকগুলো মেজর দুর্বলতা আছে যে আমরা আসলে মার্কেটটা কার জন্যে, কী কাজের জন্যে, এটা আসলে আমরা বারবার ভুলে যাই। মানে দেখুন, ক্যাপিটাল মার্কেটটা দরকার একটা দেশের জন্যে, কাদের জন্য? এন্টারপ্রেনারদের জন্য, ইস্যুয়ারদের জন্য। অ্যাট দ্য সেম টাইম এটা দরকার ইনভেস্টরদের জন্যে। কিন্তু যেটা হয় আমাদের, আপনি যদি দেখেন যে যেই ভয়েসগুলো আপনি সবচেয়ে বেশি শুনবেন, সেটা হচ্ছে স্পেকুলেটার্স প্লে এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। কিন্তু মার্কেটটা তাদের জন্য এক্সিস্ট করে না। মার্কেটটা এক্সিস্ট করে ইস্যুয়ারদের জন্য, মার্কেটটা এক্সিস্ট করে ইনভেস্টরদের জন্য, লং টার্ম ইনভেস্টরদের জন্য, যারা আসলে লং টার্ম গ্রোথের পার্সপেক্টিভে ইনভেস্ট করবেন, যে রিটায়ারমেন্ট ফান্ড কিংবা 10 বছর পরের যে টাকাটা চাই, কিংবা যে 5 বছর পরে যে টাকাটা চাই, সেই আশায়। এই স্ট্রাকচারটা ভুলে যাওয়ার কারণেই যেটা হয় যে আমাদের রেগুলেশন থেকে, রেগুলেটরি ইন্টারভেনশন থেকে শুরু করে কোন জিনিসটা কিভাবে রেগুলেট করা হবে, এইটার যে ওভারঅল যে প্যারাডাইম, সেখানে কিছু দুর্বলতা আছে। স্ট্রাকচারালি যেমন ধরেন কিছু কিছু জায়গায় আবার আরেকটা সিনারিও কাজ করে। যেমন আমরা ধরে নিই যে রেগুলেটর আমাদেরকে বলে দিবে যে কোন স্টকের প্রাইস কি হবে, কখন এটা বাড়লে এটা উচিত না, কিংবা কখন একটা কমে গেলে আমরা গিয়ে আন্দোলন করি এসিসির বিরুদ্ধে যে কেন কি বলে আপনার ইন্ডেক্স পড়ে গেল। এগুলো আসলে ভুল সিগন্যাল দেয়। না, আপনি বলছেন 5-10 বছরের জন্য কোনো ইনভেস্টার লং টার্ম বিনিয়োগ করবে, কিন্তু যেসব কোম্পানি আসে তারা আগেই ওভারভ্যালুড হয়ে আসছে, ফেব্রিকেটেড অনেক রিপোর্ট দিচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যখন মার্কেটে আসছে তখন সে খুবই লাভজনক থাকছে, কিন্তু ঢোকার পরেই তার ইপিএস দেখা যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে। এইসব কারণে বিনিয়োগকারীদের উপরই খালি দোষ দিলে হবে? অ্যাবসলিউটলি বিনিয়োগকারীদের দোষটা দিতে হবে। আমি নিজে একজন বিনিয়োগকারী হিসেবে বলছি আপনাকে, ভাই আমার তো স্কোয়ার ফার্মা দিয়ে তো এই প্রবলেম কোনো দিন হয়নি, আমার তো ব্র্যাক ব্যাংক নিয়ে কোনো দিন এই প্রবলেম হয়নি, কিন্তু আমাদের জন্য স্কোয়ার ফার্মার শেয়ারও সাফার করে, ব্র্যাক ব্যাংকের শেয়ারও সাফার করে। কিন্তু চিটাং ভেজিটেবল আপনি আনবেন কেন? নাও দ্য ইস্যু ইজ, আপনাকে কিছু কোম্পানি থাকবে যেগুলো, যেমন ধরেন আমি এটা নাম বলতে চাই না, আমরা একদিন হিসাব করে দেখলাম যে একটা টেক্সটাইল কোম্পানিকে একটা আইপিও পারমিশন দেওয়া হয়েছে, তার মোট প্রোডাকশন ক্যাপাসিটি হয়তো বা আমাদের ছোট্ট অফিসের স্কোয়ার ফিটের সমান, কিন্তু ভ্যালুয়েশন দেখানো হয়েছে অনেক বেশি। এবং অবভিয়াসলি যেটা হয়েছে যে ওই জায়গাটাতে ম্যানিপুলেশন হয়েছে। আচ্ছা, এখন আমি ইনভেস্টর হিসেবে যেদিন এটার আইপিও প্রসপেক্টাস এসছে, আমি এটা 2 ঘন্টা সময় নষ্ট করিনি, আমি আধা ঘন্টা পরে আমি ডিসাইড করেছি ভাই আমি এটা ধারে কাছে নাই। ওয়েল, আপনার মতো লিটারেট তো সবাই না ভাই, আপনি লিটারেট না হলে আপনার মার্কেটে যাওয়ার দরকার নেই, পিরিয়ড। আপনার যদি লিটারেসি না থাকে, ইউ শুড নট বি অ্যালাউড ইন টু দ্য মার্কেট। আপনি ভাই তাহলে প্রফেশনাল ইনভেস্টমেন্ট ম্যানেজারের কাছে যান, আপনি মিউচুয়াল ট্রাস্টে যান, মিউচুয়াল ব্যাংকে যান, কিংবা আপনি অন্য কোথাও যান, মিউচুয়াল প্লিজ। আপনি যদি ইনভেস্টমেন্টের ফান্ডামেন্টাল যদি আপনি না বুঝেন,
স্টক মার্কেটে আপনাকে ঢুকতে দেওয়া উচিত না। এই ব্যাপারে কোনো দ্বিমত করে লাভ নেই, কারণ ক্যাভিডেম্পটার ভাই, আমি কি কিনতেছি আমি যদি না বুঝে কিনি সেটা দোষ আমার, কিন্তু কেউ যদি আমাকে মিসরিপ্রেজেন্টেশন করে কিংবা মিসসেল করে সেটা তার অপরাধ। মানে সেই অপরাধের তো অবশ্যই বিচার হ্যাঁ, হওয়া উচিত। সেটা নিয়ে তো কোনো প্রশ্নই উঠছে না, সেটা আপনাকে করতেই হবে। কিন্তু কেউ একজন কোনো এককালে আপনার অপরাধ করেছিল, সেটার জন্য সবাই রাস্তা বন্ধ করে বসে থাকবো, এটা তো আসলে ভাই, মানে এটা হলো ব্যাপারটা এরকম যে কোনো এক কালে 30 বছর আগে কেউ একজন গার্মেন্টসের আপনার বন্ড ওয়্যারহাউস নিয়ে ফ্রড করেছিল, সেটার জন্য সমস্ত গার্মেন্টস কোম্পানিকে কাফারা গুনতে হবে, এটা তো ঠিক না। ব্যাপারটা সিম্পলি তাই। সো এই যে এই রেগুলেটরি ট্রানজিশনগুলো, এই রেগুলেটরি ম্যাচুরিটিগুলো, এগুলো আসলে আমাদের দরকার। আমাদের এখানে সেটাই হচ্ছে, মানে বিনিয়োগকারীদেরকে হয়তো বোঝানো হচ্ছে একরকম যে যারা শেয়ারগুলো আনছে বা যারা পেছনে আছে হয়তো তারাই মূল কারিগর, কিন্তু বিষয়টি তো আসলে তা নয়, তাদেরও লিটারেসির প্রয়োজন রয়েছে। অ্যাবসলিউটলি। জি, অসংখ্য ধন্যবাদ। আসবো আমি আরেকটা বিরতি নিয়ে আসি, এরপরে আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব শেবুদ্দোজা চৌধুরী, আমরা তো সংকটের কথা শুনলাম, উত্তরণের উপায় কি বলবেন? বিশেষ করে এই জ্বালানি সংকটের যে বিষয়টি আপনি বলছিলেন। উত্তরণের জন্য আমাদের প্রতিযোগী দেশগুলো যেমন ইয়ে করছে, আপনার এই শুল্কমুক্ত প্রবেশাধিকার করছে, যেটা আপনার এই সংক্ষেপে কি বলে এটা, এফটিএ। যে এফটিএ করছে, আমাদেরকেও বেসিক্যালি এফটিএ করতে হবে। যেমন আপনার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়া এফটিএ করেছে। আমরা গত মিটিংয়ে বাণিজ্য মন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, যেহেতু অন্যান্য দেশগুলো এফটিএ করছে, আমাদেরকে এফটিএগুলো মানে পর্যায়ক্রমে একটা একটা করে এফটিএ করতে হবে। তো দেখা যাচ্ছে যে সরকার চেষ্টা করছে। জাপানের সাথে আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের সাথে একটা এফটিএ হয়েছে, আবার কিছুদিন আগে কোরিয়ার সাথে হয়েছে। এগুলো আমাদের রপ্তানিতে ভালো ইম্প্যাক্ট আনবে। আমরা যদি ইউরোপের সাথে এফটিএ করতে পারি, তাহলে আমাদের যেহেতু আমাদের বেসিক্যালি টোটাল যে রপ্তানি হয় তার 50% কিন্তু হয় আমাদের ইউরোপে। আচ্ছা, ইউরোপের বাজারের সাথে যদি আমাদের এফটিএ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের জন্য একটা ভালো একটা রপ্তানির একটা পজিটিভ দিক এখানে আসবে যদি আমরা এফটিএ করতে পারি। আর পাশাপাশি এটা তো হলো আন্তর্জাতিক বিষয়, আর অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেটা তো একটু আগে আমি বললাম যে আমাদের সবচেয়ে বড় বাধা আসলে আমাদের পোর্টটাকে এফিশিয়েন্ট করতে হবে, আমাদের জ্বালানি নিরাপত্তাকে ঠিক করতে হবে, এবং আমাদের আরও এই যে রেট অফ ইন্টারেস্ট যেটা নিয়ে আমরা সমস্যা ফেস করতেছি, সেই জিনিসগুলো, সেই জায়গাগুলোকে যদি আমরা রিপেয়ার করতে পারি, ঠিক করতে পারি, তাহলে আমাদের রপ্তানি ইনশাল্লাহ বাড়বে। জ্বালানির ব্যাপারে কি আপনারা সরকারকে কোনো পরামর্শ দিয়েছেন, বা আপনি কি মনে করেন যে জ্বালানি এই মুহূর্তে যে অবস্থায় আছে, আপনাদের নিশ্চয়ই একটা অবজারভেশন তো আছে যে কিভাবে এটিকে আরেকটু বৃদ্ধি করা যায় বা আরেকটু স্মুথ করা যায়, আরেকটু ইজি করা যায় আপনাদের জন্য, সেই জায়গায় আপনাদের দেখেন, এইটা তো আসলে মূলত সরকারের দায়িত্ব। আমাদের প্রাইভেট সেক্টর থেকে আমরা যেটা বলেছি যে এই মুহূর্তে ইনস্ট্যান্টলি যাতে রপ্তানিগুলো এবং ফ্যাক্টরিগুলো যাতে একদম ফুল এফিশিয়েন্টলি চলে, সেই জন্য ইম্পোর্ট এনে আপনার আমদানি এলএনজি আমদানি করে মোটামুটি আমাদের সাপ্লাই চেনটা যাতে ঠিক রাখে, সেটার জন্য বলা হয়েছে। আর সরকারকে তো বেসিক্যালি এই জায়গায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। আর আপনি যেটা, আর আমাদের এখন এই যে জ্বালানির যে জ্বালানির সংকটটা তো বেসিক্যালি একদিনে তৈরি হয় নাই, এটা তো অনেক দিনের কতগুলো মিস্টেকের আপনার কনসিকুয়েন্স। তো সেই কনসিকুয়েন্সটা এখন আমাদের উপরে আসছে আর কি, তো আমরা সেটা পোহাচ্ছি। তো সরকারকে আমরা যেটা বলেছি যে আপনি তাড়াতাড়ি ইমিডিয়েটলি আমদানি করে আমাদের এই জ্বালানির যে এক্সপ্লোর করে সম্ভব না। তো সরকার এই বিষয়টাকে এই মুহূর্তে সলভ করা এইভাবে, আর বাকিটা তো দীর্ঘমেয়াদী কাজ সরকারকে করতেই হবে, কারণ জ্বালানির নিরাপত্তা যদি না থাকে সেক্ষেত্রে তো আমাদের যেই ইন্ডাস্ট্রিগুলো সেগুলো তো আলটিমেটলি বসে যাবে। পোর্টে আপনারা কি ধরনের বিড়ম্বনার শিকার হন? পোর্টে দেখেন, আমরা চায়নার থেকে যে আমরা কাঁচামাল আমদানি করি সেখানে আমাদের লাগে 7 থেকে 10 দিন, কিন্তু পোর্ট থেকে যখন আমরা একটা মাল রিলিজ করতে যাই সেখানে লাগে 7 দিন। হ্যাঁ, তো আমাদের যে পণ্য আমদানি করার সময় 7 থেকে 10 দিন, আর এখানে রিলিজ করতে লাগে 7 দিন। এই 7 দিন লাগার কারণটা কি? এখানে প্রথম যে কারণটা সেটা হলো দুর্নীতি। এবং দুর্নীতি কিভাবে হয়? এইচএস কোড দেন না আপনারা? এখন এইচএস কোড আমি একটা কথা আপনাকে বলি, আমি তো শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করছি রপ্তানির উদ্দেশ্যে, তো আমার এইচএস কোডের দরকার কি? আমার তো পণ্যের শুল্কায়নই হয় না।
তো আমার তো শুল্কায়ন হয় না, আমি শুল্কমুক্ত আনছি এবং আমি রপ্তানি করে আমি তাদেরকে বছরের শেষে বা নির্দিষ্ট মেয়াদান্তে আমি ওনাদেরকে হিসাব দিয়ে দিচ্ছি যে আমি আমদানি করেছি, এই রপ্তানি করেছি। যা ঘোষণা দিচ্ছেন তা আনছেন না। আমার রেকনসিলিয়েশন না, যা ঘোষণা দিচ্ছেন অনেক ক্ষেত্রে তা আনছেন না। না, আমাদের তো আপনার মানে আপনার সেক্টরেই অনেকেই আমার হচ্ছে। সেক্টরে তো আমদানি নিষিদ্ধ পণ্য রপ্তানির উদ্দেশ্যে আমদানি করার আমদানি পলিসিতে আছে, দেওয়া আছে, মানে অনুমোদন দেওয়া আছে। তো আমি তো আমদানি নিষিদ্ধ পণ্য আমদানি করতে পারি রপ্তানির উদ্দেশ্যে। তো ওনাকে তো সরকারকে যেটা করতে হবে, রপ্তানি নিশ্চিত করতে হবে। আমি যেটা আমদানি করছি সেটা সঠিকভাবে আমদানি করছি কিনা, এবং আমার যে কনজামশন আমি যেটা ডিক্লেয়ার করেছি সে কনজামশন ঠিক আছে কিনা, এবং আমি যে রপ্তানি করছি সেই রপ্তানি ঠিক আছে কিনা, এবং প্রসিড আসছে কিনা। তো সেটা দেখার জন্য তো বাংলাদেশ ব্যাংকও আছে, কাস্টমও আছে, এবং তারা তো এগুলো নির্দিষ্ট মেয়াদান্তে আমাদেরকে অডিট করছে। তো এখানে তো আর অন্য কোনো আপত্তি থাকার কথা না। তারপরে কিন্তু সমস্যাটা বাড়ছে কোথায়? যেই বিষয়টা এইচএস কোড আপনি একটা জিনিস দেখেন, যিনি গম আমদানি করতেছে তার আইআরসি থেকে এইচএস কোড আছে? নাই। তাহলে গার্মেন্টসের বন্ড লাইসেন্সের এইচএস কোড আমদানি করার জন্য কেন লাগবে? এটা তো লাগার কোনো যুক্তিকতা নেই। এটা রাখাই হয়েছে আসলে দুর্নীতি করার জন্য। এইচএস কোডের একটা ডট ভুল হইলে আপনার মাল পণ্য আমদানি করতে দেন, একটা ডট যদি ভুল হয়। কিন্তু যখন দুর্নীতির আশ্রয় নেয় তখন এইচএস কোডের 2টা ডিজিট ভুল থাকলেও কিন্তু মাল সরাসরি চলে আসে। তাহলে এইচএস কোডটা কি? এইচএস কোডটা একটা হাতিয়ার হিসাবে আমি ইউজ করছি, দুর্নীতি করার হাতিয়ার হিসাবে ইউজ করছি। আসলে গার্মেন্টসের বন্ড লাইসেন্সে এইচএস কোড থাকার কোনো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা। আর এমনি যে শুল্কায়ন এবং অন্যান্য নীতি সুবিধা আপনার যেগুলো পাচ্ছেন, সেগুলোতে কি মোটামুটি মনে করেন যে রপ্তানি ফ্রেন্ডলি সেগুলো হচ্ছে, মানে সেই ব্যাপারটা একটু এই সরকার আসার পরে আমরা খুব দেখছি যে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে তো আমাদের কাজ, আমাদের লাইন মিনিস্ট্রি ওইটা, তো আমরা দেখছি যে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের প্রবলেমগুলো শুনছে এবং নীতি সহায়তাগুলোকে এবং নীতিগুলোকে সহজ করার জন্য একটা প্রচেষ্টা আমরা দেখছি। এখন কতটুকু সফল হবে আর কতটুকু ইমপ্লিমেন্ট হবে সেটা দেখা যাবে আরও পরে। জি। জনাব আশরাফ আহমেদ, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে এই মুহূর্তে করণীয় কী কী বলে মনে করেন? দেখুন, বিনিয়োগ বৃদ্ধি করতে গেলে আপনাকে প্রাইমারি যেই অবস্টাকলটা আজকে দূর করতে হবে সেটা হচ্ছে এনার্জি সিকিউরিটি। আপনি সেটা তো রাতারাতি সম্ভব না। এখন কি এলএনজি ইম্পোর্ট করে? এটা আমি একেবারেই স্বীকার করি না যেটা রাতারাতি সম্ভব না। কারণটা হচ্ছে, আমি আপনাকে খুব সহজ বাংলা একটা হিসাব বুঝিয়ে দিই। দেখুন, বাংলাদেশে এইচএফও এবং কোল বেস পাওয়ার প্ল্যান্টের পরিমাণ হচ্ছে আবার 12 থেকে 13,000 মেগাওয়াট। আপনি যদি আজকে গ্যাস পাওয়ার প্ল্যান্টের এখন যেটা আমরা প্রায় 12-13 হাজারের মতো 8-10 হাজারের মতো ব্যবহার করি গ্যাস, যেটা পাওয়ার প্ল্যান্টের ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য, এটা যদি আপনি 2000 মেগাওয়াটে কমিয়ে দেন এবং বাকিটা যদি আপনি এইচএফও এবং এলএনজি কী বলে আপনার কোল দিয়ে চালান, আপনার কিন্তু দের ইজ এনাফ গ্যাস ইন দ্য সিস্টেম টু ফিড ইন্ডাস্ট্রি। আচ্ছা, একদম সহজ হিসাব এটা। আমরা গত বছর থেকে সরকারি একটা ডিসিশনের কারণে আমরা এইচএফও প্রায় জিরো আউট করে ফেলেছি। আমরা কোলের ব্যবহার সিগনিফিকেন্টলি কমিয়ে দিয়েছিলাম। ফলে কি হচ্ছে, আপনি এই যে 12-13 হাজার মেগাওয়াট যে আপনি বসিয়ে রাখছেন, এটার কস্টও আপনাকে টানতে হচ্ছে। এবং বাই দ্য ওয়ে, এখানে আরেকটা জিনিস বলি যে কোলের দাম, কয়লার যে দাম মানে পার ইউনিট ইয়ের জন্য ইলেকট্রিসিটি জেনারেশনে কয়লার খরচ প্রায় 1/3 থেকে 1/4। সো সেটা না করে আপনি কয়লার পাওয়ার প্ল্যান্টগুলোকে স্টার্ভ করে আপনার এলএনজিটা আপনি ডাইভার্ট করে দিচ্ছেন পাওয়ার জেনারেশনে। এনভায়রনমেন্টাল ইস্যু। এটা কোনো এনভায়রনমেন্ট, দুইটাই আপনার গ্যাস কী বলে কার্বন জিএজি এমিট করে, দুইটাই হাইড্রোকার্বন। ব্যাপারটা এমন না যে আপনি সোলার পাওয়ার প্ল্যান্ট দিয়ে করছেন। সোলার, অফকোর্স সোলারেও তো আমরা প্রায় 4-5 হাজার মেগাওয়াটের পাইপলাইন আমরা বন্ধ করে ফেলেছিলাম। সো এগুলোকে চালু না করলে, যেটা আমি ভেরি এনকারেজ যে দেখুন 10,000 মেগাওয়াট সরকার একটা ঘোষণা দিয়ে শুরু করছেন। আমরা এটা এবং শুধু এটা যে শুধুমাত্র আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য দরকার তা না, ভবিষ্যতে কিন্তু যেমন ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের বাজার যেটা, সেখানে গেলেও কিন্তু আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট করতে চাই, আমাদেরকে একটা কার্বন ট্যাক্স দিতে হবে। যদি আমরা সেখানে সোলার প্লান্ট ইউজ করে এটা করি, তখন এই ট্যাক্সটা থেকে আমরা মকুফ পাবো। সো এই জিনিসগুলো কিন্তু খুব খুব ক্রিটিক্যাল। এবং বটম লাইন হচ্ছে, আপনি যদি জ্বালানি নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। একেবারে সোজা সাপটা সিম্পল হিসাব। সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি যদি ব্যাংকিং সিস্টেমে কী হচ্ছে যদি একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, ব্যাংকিং সিস্টেমে যথেষ্ট পরিমাণ টাকা আছে। ব্যাংকিং সিস্টেমে আপনি যদি ওভারঅলে দেখেন, দিস মোর দেন এনাফ লিকুইডিটি, আচ্ছা, দের ইজ সারপ্লাস লিকুইডিটি অ্যাক্রুইং।
কিন্তু আমরা কিন্তু প্রাইভেট সেক্টর থেকে দেখছি যে ঋণের প্রবাহ 4.5-5% নেমে গেছে। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণটা হচ্ছে দেখুন, আমাদের 22-23টা ব্যাংক আছে যাদের আসলে মূলধন সংকট আছে, যাদের মানে যথেষ্ট মূলধন নেই যাতে তাদের ব্যাংকিং ব্যবসা চালানোর জন্য। ফলে কি হচ্ছে, এই ব্যাংকগুলো আমাদের 45-50% অফ দ্য টোটাল ডিপোজিটস নিয়ে বসে আছে। এই ডিপোজিটটাকে তারা কিন্তু ঋণ প্রবাহে কনভার্ট করতে পারছে না। কেন? কারণ তাদের ক্যাপিটাল নেই, বাংলাদেশ ব্যাংকের আইন অনুসারে তারা লেন করতে পারেন না। বাকি যে 45-50% ব্যাংক, যে লায়াবিলিটি, যে বাকি যে 40-45টা ব্যাংক, তারা কিন্তু খুব ভালো চলছেন। তাদের মধ্যে ইনফ্যাক্ট আমরা এখন বলি যে 5টা বেসরকারি ব্যাংক টপ পারফর্মার যারা, তাদের জন্য আসলে রেকর্ড প্রফিট ইয়ার চলছে। তাদের সিনারিও ব্যাংকিং সেক্টরে গ্রোথ, প্রফিট এত ভালো বহু বছর ছিল না। আচ্ছা, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই ব্যাংকগুলোকে স্ট্রেংথেন করা দরকার, এই ব্যাংকগুলোকে ক্যাপিটাল দেওয়া দরকার। দুর্বল ব্যাংকগুলোকে ক্যাপিটাল দিলে কি হবে আপনার, তারা কিন্তু তাদের যে ডিপোজিটটা আছে সেটা কিন্তু ঋণে কনভার্ট করতে পারবেন না। কিন্তু ভালো ব্যাংকগুলোকে যদি আপনি ক্যাপিটাল দেন, তখন এই ব্যাংকগুলো কিন্তু আরও দ্বিগুণ বেগে গ্রো করতে পারবে। তাহলে দুর্বল ব্যাংকগুলোর অবস্থা কি হবে, মানে তাদেরকে কিভাবে আলটিমেটলি দেখুন, দুর্বল ব্যাংকগুলো আলটিমেটলি আপনাকে ব্যাপারটা যদি এইভাবে বলি যে তাদেরকে বাঁচিয়ে রাখার দরকার নেই? না, এটা আপনাকে তাদেরকে রিসাইজ করতে হবে। মানে তারা এখন যেই সাইজে আছেন, হয়তোবা তাদের যে ক্যাপিটাল আছে, হয় নতুন ক্যাপিটাল ইনজেকশন হলে তারা আবার কিছুটা থাকতে পারবেন, অথবা যদি দেখা যাক যে তাদের যথেষ্ট ক্যাপিটাল আছে ফর 1/3 দ্য সাইজ, তাহলে এই ব্যাংকগুলোকে আলটিমেটলি 1/3 দ্য সাইজে নামিয়ে আনতে হবে। এবং সেই যে স্পেসটা, সেটা আপনাকে ভালো ব্যাংকগুলোকে নিতে দিতে হবে। এটি হচ্ছে মার্কেটের বাস্তবতা। আপনি যদি মার্কেট মেকানিজমকে কাজ করতে না দেন, তাহলে এটা কাজ করবে না। মানে মার্কেটেই ডিসাইড করবে যে whether they will stay or not, অ্যাবসলিউটলি, মানে এক্সিস্ট করবে কি করবে না। কারেক্ট। এটা হচ্ছে ক্লাসিক রিসোর্স অ্যালোকেশন প্রবলেম ইকোনমিতে, যে আপনি কোথায় ইকোনমিক রিসোর্স কোথায় ডিপ্লয় করবেন। যেখানে আপনার ইকোনমি সবচেয়ে অর্থনীতি সবচেয়ে বেশি লাভবান হবে, জনগণের ব্যাপক জনগণের সবচেয়ে বেশি ইউটিলিটি হবে, আপনি তো সেখানেই রিসোর্স অ্যালোকেট করবেন। আপনি যদি, এবং মার্কেট মেকানিজমে তাই করার চেষ্টা করা হয়, আপনি যদি সেটা থেকে ভেঙে ফেলেন, তখন কিন্তু আর এটা কাজ করবে না। তখন কিন্তু আপনি ম্যাক্সিমাম ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন থেকে আপনি সরে আসলেন। জনাব সেবতুজ্জা চৌধুরী, আরেকটি বিষয় আপনি বলবেন কিনা, আমরা এই যে ইনভেস্টমেন্টের অবস্টেকেলের কথা বলছিলাম, নানান রকম অবকাঠামোগত যেসব সমস্যা আছে সেগুলোর কথা বলছি, এর পাশাপাশি নীতি সহায়তার ক্ষেত্রে আপনার মনে হয় কিনা আমাদের এখানে নীতিগুলো খুব দ্রুত পরিবর্তন হওয়ার কারণেও যিনি ইনভেস্ট করবেন ওনার তো আসলে রিটার্ন পেতে হবে, উনি ওই জায়গাতে যে আসলে প্রপার সেই ধারণাটা নিতে পারেন না বা ডিসাইড করতে পারেন না হয়তো উনি এখানে বিনিয়োগ করবেন কি করবেন না। এই যে ফরেন ইনভেস্টরের ক্ষেত্রেও এমনটা হয়, আপনার কাছে কি মনে হয়? আসলে নীতি সহায়তার সমস্যা তো একটা বড় সমস্যা বাংলাদেশে। হ্যাঁ, আমরা কিন্তু প্রায় সময় বলে আসি যে আমাদেরকে আসলে টাকা না দিয়ে, পয়সা না দিয়ে আগে নীতি সহায়তা দেন। নীতিটাকে যদি সহজ করা হয় এবং এগুলাকে যদি সহজীকরণ করা হয়, তাহলে কিন্তু আমাদের ব্যবসার কস্ট কমে আসবে। নীতি জটিলতার জন্যই কিন্তু আমাদের কস্ট বাড়ে। আর নীতিটা যারা প্রণয়ন করে তারা কিন্তু, তাদের উদ্দেশ্য হলো তারা নীতিটাকে সহজ করতে চায় না। আমরা কিন্তু প্রায় সময় বলি যে দেখেন, নীতি সহজ করেন, নিয়ন্ত্রণ কঠিন করেন। আপনি নিয়ন্ত্রণটা ঠিক রাখেন যাতে এখানে কেউ ডান বাম করতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে যে নীতিকে কঠিন করছে এবং নিয়ন্ত্রণ ডিপেন্ড করতেছে তার এই নীতিটাকে কীভাবে সে সেল করবে, কীভাবে সে ইউজ করবে। হ্যাঁ, সো নীতি সহায়তাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এখন বর্তমানে যে কিছু সার্কুলার হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে, যেগুলো এক ধরনের নীতি সহায়তা, সেই নীতি সহায়তার যে নীতিগুলো প্রণয়ন করছে এবং আপনার শিডিউল ব্যাংকগুলোকে দিচ্ছে, শিডিউল ব্যাংকগুলো ওই নীতিগুলো মানছে না। আচ্ছা, তিনি বলতেছে আমার কাছে আমার ইনভেস্টমেন্ট করার মতো টাকা নেই। আপনি একটু আগে যে আশরাফ ভাই বললেন যে প্রায় 19টা ব্যাংক আপনার ক্যাপিটাল ঘাটতিতে আছে, তো যার তারল্য সংকট, ক্যাপিটাল ঘাটতি, সে তো সেন্ট্রাল ব্যাংকের নীতি মানার মতো তার অবস্থা নাই। আর যার কাছে তারল্য, অধিক তারল্য আছে, অতিরিক্ত তারল্য আছে, উনি তারল্য নিয়ে বসে আছে, ওনার ইনভেস্টমেন্টের জায়গা নেই। এখন সরকার কি করছে বা বাংলাদেশ ব্যাংক কী করছে, যার অতিরিক্ত তারল্য ইনভেস্ট করার জায়গা নেই তার কাছ থেকে তারল্য এনে এই যে 20,000 কোটি টাকার যে প্যাকেজ যেটা ঘোষণা করলো আপনার হিসাবে, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে, বন্ধ কলকারখানার জন্য যেটা করা হয়েছে, এটা বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটালের জন্য দেওয়া হয়েছে আর কি। তো সেটা কিন্তু এখানে এনে এখানে দেওয়ার চেষ্টা করছে।
এখন যার ক্যাপিটাল ঘাটতি সে চিন্তা করছে আমি কাকে দিব, সেই টাকা আমার কি ফেরত আসবে কিনা। তা আমার তো এমন এক জায়গায় দিতে হবে যেখানে আমার টাকা ফেরত আসে। কিন্তু এই ব্যাংকগুলো যে দুর্বল ব্যাংক, সেই দুর্বল ব্যাংকগুলোকে কিন্তু ইতিমধ্যেই সেন্ট্রাল ব্যাংক প্রায় 30,000 কোটি টাকার মতো তাদেরকে অর্থায়ন করেছে। এই টাকা থেকে কিন্তু 1 টাকা ফেরত যায় নাই। অবস্থাটা কিন্তু একটু জটিল অবস্থায় আছে। এখন নীতি সহায়তা দেওয়া হচ্ছে, নীতি সহায়তা ইমপ্লিমেন্ট করতে পারছে না বিকজ অফ দ্য সিচুয়েশন। কারণ গত সরকারগুলোর যেই ব্যর্থতা এবং ব্যাংকিং সেক্টরে যে লুটতরাজ হয়েছে আপনি জানেন সবাই, তো সেটার একটা ইম্প্যাক্ট, সেটার একটা ব্যাড কনসিকুয়েন্স তো এখানে পড়ছে। এখন এই জায়গার থেকে ঘুরে দাঁড়ায়া আপনার এই ব্যবসা করা বা এই নীতি যেগুলো দিচ্ছে এগুলোকে ইমপ্লিমেন্ট করার মতো অবস্থা যখন আসবে তখন বোঝা যাবে যে আসলে এই নীতিগুলা প্রপারলি কাজ করবে কিনা। জি আচ্ছা ভাই, আরেকটি ব্যাপার একটু বলবেন কিনা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, যে গ্যাস বিদ্যুতের দামের ব্যাপার, এই ব্যাপারটিও ব্যবসায়ীদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে একটি নির্দিষ্ট সময় ধরে যদি এটি তারা বুঝতে পারতো যে এই সময়ের মধ্যে হয়তো আর প্রাইসিংটির নড়চড় হবে না সেরকম, তাহলে তাদের ইনভেস্টমেন্টের মোটিভটা যেরকম থাকতো, এখন সেই জায়গাটির থেকেও একটু দুর্বলতা আছে। অন্যান্য যারা কম্পিটিটিভ কান্ট্রি সেই সব জায়গায় গেলে তারা অন্যান্য সুবিধার সাথে হয়তো এই ব্যাপারটিও নিশ্চিত হয় যে অন্তত এত বছর আমার এই প্রাইসিংয়ে বা এইভাবে আমাদের চলতে পারবো, কিন্তু এখানে সেই অবস্থাটা নাই। আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটা? দেখুন, এনার্জি প্রাইস ভোলাটাইলিটি দুনিয়া শুদ্ধ সবার জন্য সত্যি। আমার জানা মতে আপনি যদি বাংলাদেশে আমাদের যে ইলেকট্রিসিটি প্রোডাকশন বেস যদি আমি হিসাব করি, একমাত্র নিউক্লিয়ার এবং আমাদের যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট যেটা আছে, এই দুটো ছাড়া আর কোনোটারই প্রাইস আসলে ফিক্স করা সম্ভব না। কারণ আপনার কোলের দাম ওঠানামা করবে, কয়লার দাম ওঠানামা করবে, এইচএফওর দাম ওঠানামা করবে, গ্যাসের দাম ওঠানামা করবে। এটা হচ্ছে রিয়ালিটি। আমাদের জন্যে বহু বছর যতদিন না আমাদের এলএনজি প্রয়োজন হতো, গ্যাসের দামের ওঠানামাটা আমরা টের পেতাম না। কারণটা কি? কারণ যেহেতু এটা আমাদের পাবলিক প্রপার্টি, সেইটার জন্য, এবং গ্যাসের প্রাইসিং যেটা আমাদের, আমরা কিন্তু একটা লো প্রাইসে গ্যাসের প্রাইস সবসময় ইন্টারন্যাশনাল মার্কেট থেকে অনেক কম লেভেলে রাখতাম আমরা। সো সেটার জন্য আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমাদেরকে আসলে মনে রাখতে হবে যে এটা আসলে ভবিষ্যতে সম্ভব হবে না। সো এনার্জি প্রাইস ভোলাটাইলিটি আমাদেরকে কিন্তু সিস্টেম হিসাবে মেনে নিতে হবে যে আমাদের এনার্জি প্রাইস ভোলাটাইলিটি থাকবে। এখন সেই ভোলাটাইলিটির কতখানি আমরা কনজিউমারদের কাছে পৌঁছাবো, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমারদের কাছে পৌঁছাবো, সেটা কিন্তু একটা পলিসি ডিসিশন। মানে ব্যাপারটা এরকমভাবে বলি যে সরকার যদি বলে যে না, আমরা ইলেকট্রিসিটির প্রাইস 12 টাকায় ফিক্স করে দিব 5 বছরের জন্য, সেটা যদি করতে হয়, তাহলে যদি প্রোডাকশন কস্ট 20 টাকা হয়, তাহলে ওই 20 টাকা সরকারকে দিতে হবে, 8 টাকা ভর্তুকি দিতে হবে। কিন্তু আবার উল্টা দিকে আপনার যদি প্রোডাকশন কস্ট যদি 8 টাকায় নেমে যায়, সরকার কিন্তু 4 টাকা প্রফিট করবে। আমরা কিন্তু এক্স্যাক্ট সেম জিনিসটা পেট্রোলিয়ামের ক্ষেত্রে গত 40-50 বছর ধরে দেখে আসছি। বিপিসি কিন্তু ভাই, বিপিসি আমার আপনার কাছে ডিজেল বিক্রি করে $150 পার ব্যারেলে। অন এন এভারেজ গত 1 বছর ধরে তারা কিনেছেন অ্যাবাউট $80-90 পার ব্যারেল লেভেলে এভারেজ। আজকে $120, সেটা ভিন্ন বিষয়। এটা 6 মাস আগে এটা $80 ছিল। $80 ছিল, তো $82 ছিল। এই যে এইটা একটা মেকানিজম অলরেডি আছে, কিন্তু এই মেকানিজমটার শর্টফল হচ্ছে আপনাকে এই যে প্রাইস ভোলাটিলিটি, এটা তখন আপনাকে পাবলিক এক্সচেকার থেকে অ্যাবজর্ভ করতে হবে। সেটা আমরা কতখানি দিতে পারবো, এটাও একটা কোশ্চেন মার্ক। এবং আমাদের এই মুহূর্তে যে ফিসকাল সিনারিও, তাতে আসলে এটা হবে না। মানে আমি আসলে দেখি না যে যথেষ্ট সরকারের হয়তো এই ধরনের নতুন ডিসিশন, নতুন করে এনার্জি সাবসিডি দেওয়ার সম্ভাবনা আছে কি না জানি না। বাট উল্টা দিকে একটা জিনিস বলে দিই, সোলারে যদি আপনি যান, সোলারও কিন্তু আর আপনার ক্যাপিটাল কস্ট কিন্তু ফিক্সড। কারণ আমি যদি আজকে সোলার পাওয়ার প্ল্যান্ট বসাই, এটা মোটামুটি আপনাকে আমি ওই ক্যাপিটাল কস্টের কারণে আমি বলে দিতে পারবো এক্স্যাক্টলি আগামী 30 বছর আপনার পার মেগাওয়াটে এরকম পার মেগাওয়াট আওয়ার কত ডলার খরচ হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে। শেহবুজ্জোজা চৌধুরী যদি কিছু যুক্ত করেন আমরা শেষ করব। না, আমি যেটা বলতে চাচ্ছি, আশরাফ ভাইয়ের কথার সাথে একটু যুক্ত করতে চাচ্ছি। আমি মনে করি যে আপনার এই যে আপনার এনার্জির যে প্রাইস, সেটা শিল্পায়নের জন্য এবং উৎপাদনের জন্য এবং কর্মসংস্থানের বৃদ্ধির জন্য, শিল্পের জন্য একটা আপনার স্বল্প মূল্যে, কম মূল্যে আসলে এনার্জি প্রাইসটা থাকা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।